বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী আরমা দত্ত এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস দত্ত, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায় কথা বলবার জন্যে। আপনি জাতীয় সংসদের একজন সম্মানীয় সদস্য। বাংলাদেশের অনেকের ধারণা যে জাতীয় সংসদ সেই অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে না। আপনি এই ধারণার সঙ্গে একমত কি না, বা এটা ঠিক জনপ্রতিনিধিত্বশীল সংসদ হয়ে উঠতে পারছে না গত কয়েক বছর ধরে? এটা তবে কোনোভাবেই গ্রহণযোগ্য এটা বক্তব্য নয়। প্রতিনিধিত্ব অবশ্যই করে, হ্যাঁ, এটা তো কোনো ফ্রেমওয়ার্কের মধ্যেই এটা যাবে না। হোয়াট এভার আপনি ফর্মুলা দেন এটা বাস্তব না। বাস্তবটা হলে ডেফিনেটলি মানুষকে এই সংসদ রিপ্রেজেন্ট করে, বিকজ ইট কেম উইথ পিপলস ম্যান্ডেট ভেরি ক্লিয়ারলি, হ্যাঁ, এবং যেটা সর্বতোভাবে স্বীকৃত হয়েছে। ইন্টারন্যাশনাল যারা ইলেকশনে অবজারভার হিসেবে এসেছিলেন, মনিটরিংও যারা করে গেছেন, তারা 100% সার্টিফাই করে দিয়ে গেছেন যে দিস ওয়াজ অ্যান অ্যাবসোলুটলি and free fair election and it was a free and fair election, এবং যেটাকে আমরা সর্বতোভাবে এটা গ্রহণযোগ্য করি, বিকজ এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে, এবং বিশেষ করে নারীরা। আমরা দেখেছি যে একদম গ্রামে গঞ্জে নারীরা এবং নতুন প্রজন্মের যে প্রথমবার যারা ভোটার হলো, এটা একটা খুব ইন্টারেস্টিং যে একটা ফার্স্ট গ্রুপ অফ ভোটার্স যারা নতুন প্রজন্ম ইউথরা যারা আসলো তারা, এবং এই নারীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই, এবং এটাকে অ্যাবসোলুটলি আমরা বলি ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। নানা মনের নানা মত, যাদের মনে হচ্ছে যে আমি এটার সাথে একমত হব না, কি কারণে হব না সেটা লেট দেম এক্সপ্লেইন, বাট বেসিক্যালি এটা একেবারে ঘরে বাইরে স্বীকৃত যে ইট ইজ অ্যান এলিজিবল, ইট ওয়াজ অ্যান অ্যাবসোলুটলি অ্যান ইলেকশন হুইচ ওয়াজ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেসে পিপলস পার্টিসিপেশনে এসেছে। ঘরে বাইরে স্বীকৃত বা সর্বজন স্বীকৃত নয়। সর্বজন স্বীকৃত তো আপনি বলছেন সর্বজন কোনোদিন পৃথিবীতে হয় না। এটা সক্রেটিস থেকে আরম্ভ করে প্লেটো বা অ্যারিস্টটলের কোনো স্টেটের ডেফিনেশনে, কোনো ইলেকশনের ডেফিনেশনে পৃথিবীর কোথাও সর্বজনন হয় না। তাই জন্যই তো অপোজিশন। হ্যাঁ, এটা বিউটি অফ ডেমোক্রেসি ইজ বিরোধীরা নির্বাচন করছে না বা করতে পারছে না বলে তাদের অভিযোগ, সেটাকে খণ্ডন আপনি কিভাবে করবেন? যে একটার পর একটা 14, 18, 24 তাদেরকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। 18তে করেছেন তারা, কিন্তু তারা অভিযোগ করেন যে 3-এর ভোট রাতে হয়ে গেছে, 14তে তারা নির্বাচনের বাইরে ছিলেন, 24-এ তারা নির্বাচনের বাইরে ছিলেন। তাদের অভিযোগ যে তারা যেন নির্বাচন পার্টিসিপেট না করতে পারে, সেরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। যদিও তাদের দাবি যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না। এটা তো হতেই পারে না। আমি ইলেকশন করব, আমি তার মধ্যে মাঝখানে মোরাল নিয়ে আসবো কেন? মোরাল ফর্মুলা কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি করব, আমি হারি জিতি, আমার দেশ, আমার মানুষ, আমাকে স্বীকৃতি দিলে আমি আছি, স্বীকৃতি না দিলে আমি নেই। বাট আমি কেন বর্জন করব এবং আমি এই ধরনের নন ডেমোক্রেটিক ফর্মুলা নিয়ে আসবো যে আই হ্যাভ টু হ্যাভ সামওয়ান ইন মিডল, যেখানে আমি তো এই মাটির মানুষ, আমাকে তো সবাই চেনে, আমি আমার অধিকার দিয়েই তো আমাকে ইলেকশনটা করতে হবে। আমি দেখতাম এটা তো হয় না, তো এটা আমি করব না, আমি একটা ধরেই নিয়েছি যে আমি ইলেকশন এটা করব না, আমি এটা বাধা দেব, সো দ্যাট এটা কন্টিনিউটিটা, এই যে প্রবাহটা চলছে, এই যে গণতন্ত্রায়ন এবং উন্নয়নের যে প্রবাহ যেটা চলছে, সেই প্রবাহটাকে ধাক্কা দেওয়া, দ্যাট হ্যাজ বিন ভেরি
ওপেন অ্যান্ড ক্লিয়ার। তো সেই জায়গাটাকেই আমার কাছে দুঃখ লেগেছে যে আমরা তো সবাই এদেশের মানুষ, উই আর অল বোনাফাইড সিটিজেন অফ দিস কান্ট্রি। হ্যাঁ, তো আমি কেন বর্জন করব? আমি এসে পার্লামেন্টের ভেতরে আমি বাহাস করব। দ্যাট ইজ ইয়োর প্লেস। যে তোমার যা থাকে তুমি যা বলবে, মেক দ্য পার্লামেন্ট অ্যাকাউন্টেবল। সো তুমি তো সেটা করলে না। তোমার এটাকে আমরা কি বলবো, যে তোমার যে দায়িত্ব সে দায়িত্ব তুমি তো পালন করলে না, এবং হাতে পায়ে ধরা হয়েছে যে প্লিজ কাম। কিন্তু একটার পর একটা কন্ডিশন দিয়ে তো হবে না। আর সবাইকে ডেকে এনেছে, সব মোড়লদেরকে, হু দে আর, তারা তো আমাদের দেশ সারা জীবন ওরা চালিয়েছে বলে মনে করে যে আমাদের দেশকে সব মানে প্রভু, মানে ওই স্লেভারির ওই মানে মাথার ভেতরে তো রয়ে গেছে যে আমার একটা প্রভু থাকতে হবে। আমি তো, আমার জনগণ আমার প্রভু, আমার তো বাইরের লোক প্রভু হবে কেন? ওয়াই? এবং এটা আমাদেরকে খুব আহত করেছে, এবং আমরা ভাবতে মানে এখনও কষ্ট হচ্ছে যে এটা হওয়া উচিত। এই সাইকি কেন হবে? আমি আসব, আমি অবশ্যই আমার নিজের জায়গাটাকে, আমার অবস্থানটাকে আমি সুদৃঢ় করব, আমি কনস্টিটিউশন মানব, কনস্টিটিউশন মোতাবেক আমি ইলেকশন করে আমি পার্লামেন্টে আসব। পার্লামেন্টে যেরকম হয়, হ্যাঁ, যেরকম বাহাজ হয়, তর্ক হয়, বিতর্ক হয়, সব রকম দিয়েই তো আমরা একটা দেশ এভাবে চালাই। তো সেই জায়গাটাকে আমাদের কাছেও একটা অবাক লেগেছে, এখনও লাগছে যে আমার দেশের মানুষ, আমরা তো একই, সব মানুষ আমরা বাংলাদেশের যারা আছি, আমরা একটা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের ফল নিয়ে আজকে বাংলাদেশ। সেখানে আমরা তো আমাদের যদি কোনো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকে, লেট দেম কাম ইন দ্য পার্লামেন্ট। সো আপনার কাছে একটা প্রশ্ন থাকলে আমি রেখে যাচ্ছি মিস্টার আজিজের কাছে, যে আপনি নিজে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের বয়স স্বাধীনতার পর এখন 53 বছর বয়স হয়েছে, এবং আমরা প্রচুর মুক্তিযুদ্ধের কথা শুনি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, হুইচ ইজ গুড। বাট প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে অঙ্গীকার, আপনি যখন যুদ্ধ করেছেন, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছেন, যে অঙ্গীকার আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে, স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ আছে, প্রধান তিনটে অঙ্গীকার, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, কিংবা আমাদের স্বাধীনোত্তর বাংলাদেশের যে সংবিধান, আমি 72-এর সংবিধানের কথাই বলছি, সেখানে যে 4 পিলার, সেই জায়গায় আসলে বাংলাদেশ আজকে এই 2024-এ কোথায় দাঁড়িয়ে আছে, আমি আপনার কাছ থেকে শুনবো। তার আগে মিস্টার এম এ আজিজ, নির্বাচন নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, জনপ্রতিনিধিত্বশীল কিনা পার্লামেন্ট, সেটা প্রশ্ন করেছিলাম একজন পার্লামেন্ট মেম্বারের কাছে, এবং সামনে উপজেলা নির্বাচনও মনে হচ্ছে না যে সবার অংশগ্রহণে হচ্ছে, কারণ বিরোধীরা ইতিমধ্যে নির্বাচনের বাইরে থাকছে। তো একটার পর একটা নির্বাচনে অংশগ্রহণমূলক না, যদিও মিস দত্ত বলেছেন যে অংশগ্রহণমূলকই তিনি পার্টিসিপেটরি, প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, কিন্তু কেউ যদি নির্বাচনে না আসে কিছু করবার নেই, এবং তারা আসলে জনগণের উপরে ভরসা না করে বহিঃশক্তির উপরে ভরসা করেছে, সেটাও আনএক্সপেক্টেড। আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আসলে নিজেকে নিজেকে খুব গর্বিত মনে করছি যে একজন নারী মুক্তিযোদ্ধার সাথে আমি কথা বলছি। খুবই রেয়ার কেস বাংলাদেশ, এটা আমার জন্য প্রথম। আমি টকশো তো করতেছি বহু বছর, এই প্রথম আমি একজন নারী, এবং উনি বাংলাদেশে দীর্ঘকাল ধরে মানবাধিকার নিয়ে কাজ করেছেন, যেন তেন নারী নান, তিনি বাংলাদেশের বিশিষ্ট নারী, আবার এখন এমপিও হয়েছেন। আমি ওনাকে সাক্ষ্য রাখেই দু একটা কথা আমিও খুদে মুক্তিযোদ্ধা হিসেবে রাখছি, যে আমাদের স্বাধীনতা যুদ্ধটা যখন শুরু হয় বা তার আগ মুহূর্তের আন্দোলনগুলি, আমাদের প্রধান দাবি ছিল শোষণ, নিপীড়ন, নির্যাতন, এবং স্বাধীনতা যুদ্ধে পরিণত হয় যে এক ব্যক্তি এক ভোট, অর্থাৎ গণতন্ত্র। অর্থাৎ প্রত্যেকটা 18 বছরের ব্যক্তি ভোটার হলো, তারপরে ইলেকশন হলো, আমরা মেজরিটি পাইলাম। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যত দাবি দেওয়া আছে তাতে যদি বলি প্রধান উপাদান ছিল গণতন্ত্র। এখন সারা বিশ্বে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে। আমি সে প্রসঙ্গে আলোচনা আসলে আমি পরে বলবো। দিদির একটা কথা আমার খুব ভালো লাগছে, বাইরের লোক কেন খবরদারি করবে, এটা আমারও বক্তব্য, এবং সব মুক্তিযোদ্ধা তাই বলবে যে বাইরের লোককে তো দুর্ভাগ্য যে আমাদের দেশে বাইরের লোক খবরদারি করে,
শুধু খবরদারি করা, দূর থেকে খবরদারি করা, এমনি ফর্মাল আলোচনা করা, এদেশে এসে ইলেকশন করে দিয়ে যায়। সুদর্শন সিং 14 সালে এসে করে দিয়ে গেছে না নির্বাচনটা। প্রণব মুখার্জি প্রেসিডেন্ট তার বইয়ে লিখে দিছে না 1/11 সময় কি করেছে। এবারেও তো বর্তমান যে ফরেন মিনিস্টার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে না, 14তে ভারত পক্ষে সাথে ছিল, 18তে ছিল, 24এও আছে। অর্থাৎ ভারত ইলেকশনে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করে, তারা সরাসরি ফিজিক্যালি বাংলাদেশে এসেও। এবং তাদের অধিকারটা কোথায় বলে, মুক্তিযুদ্ধে আমরা সাহায্য করেছি। দেখেন, দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আমি বাংলাদেশে এসেছি। আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। এই বাংলার ভিতরে কিন্তু খাসি খাওয়া মুরগি খাওয়া না, আমি বেঁচে থাকার কথা ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই মুক্তিযুদ্ধে আমাদের ইন্টারেস্ট ছিল পাকিস্তানি উপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হওয়া। আর ভারত চেয়েছিল এই সাবকন্টিনেন্টে একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেওয়া। এটা এট দ্য সেম টাইম যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে, সেটাও পাশাপাশি। মানে আপনি একটা বলছেন যে আপনি স্ট্র্যাটেজিক কারণ, আরেকটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও ছিল, দুটোকে স্বীকার করতে হবে। আমার কথা হচ্ছে যে তাদের ইন্টারেস্ট এবং আমাদের স্বাধীনতার ইন্টারেস্ট মিলে গেছে। এই মিলার ফলে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এখন সহযোগিতা করার পরে দেশ স্বাধীন হলো। এখন বঙ্গবন্ধুর প্রথম দোষ হলো তোমার আর্মি ফিরে নাও, এটা কেউ বলে না। তার পরিণতি কি হয়েছে এটা তো টকশোতে বলা যাবে না। জিয়াউর রহমানের পরিণতি কার কার কারণে হয়েছে এটা বলা যাবে না। কিন্তু আমরা তো যাই বলেন না কেন, তাদের সমর্থন ছিল এদেশে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সিম্পলি সরিয়ে দেওয়া হয়েছে। এদেশের 2জন সিপাহী এসে সরিয়ে দিছে? নো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, এটা সত্য, আমরা কৃতজ্ঞ, আমরা নিজেরা ধন্য, এটা ঠিক আছে। কিন্তু ধরেন আমরা জিওগ্রাফি চ্যানেলে দেখি না যে রয়্যাল বেঙ্গল টাইগার, না এমনি আপনার সিংহ, বাঘ, হরিণকে শিকার করার জন্য দৌড়ায়। সে দৌড়ায় যদি না পারে, শেষ পর্যন্ত আত্মরক্ষা করার চেষ্টা করে। অনেক সময় নিজেকে আত্মরক্ষা করতেও পারে, কিন্তু খুব কম পারে। কিন্তু এখন আমরা যেভাবে হয়েছি, এখন জাস্ট ঘোষিত একটা প্রদেশের বাইরে অবস্থান করতেছি, জাস্ট ভৌগোলিক কি না নিছে তারা। এই প্রধানমন্ত্রী তো বলছে সব নিয়ে গেছে, সব দিছি। আমাদের দেখেন, চীনের সাথে বর্ডার আছে ভারতের, তারা এগ্রিমেন্ট করছে 2 কিলোমিটারের ভিতরে কোনো অস্ত্র বহন করা যাবে না, কোনো গলি ফুটানো যাবে না। আর আমাদের দেশের বর্ডারে করে কি, বাঙালি বিজেপি দেয় না, বাঙালি বিএসএস ডিউটি দেয় না, এমন অবস্থা। এখন কাঁটাতারের বেড়া দেখলেই গুলি। আর আমাদের সরকার বলে যে ওরা গরুচোর বা এরা কোনো মন্তব্যই, বিজেপির সদস্য মেরে ফেলছে তাও কোনো প্রতিবাদ করে না। তা আমরা কি সেই সিকিমের আপনার লেন্দুক দর্জির মতো হয়ে যাব? মুক্তিযোদ্ধারা কি এখনও তো মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা যদি ধরেন, এখনও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে কমপক্ষে 70 থেকে 80 হাজার মুক্তিযোদ্ধা প্রকৃত যারা ব্যাটেল ফিল্ডে ছিল এরকম জীবিত আছে, বাকি সব ভুয়া। কত বোধহয় হবে না এখন তাও নাই। প্রকৃত মুক্তিযুদ্ধ আপনার 2.25 লাখ এখন দেয়। টোটাল মুক্তিযুদ্ধই তো কত, 1.5 লাখ বোধহয় এরকম, সরকারি সর্বোচ্চ 2 লাখ যদি ধরেন, 2.25 লাখ লোকরে 53 বছর আপনার দিচ্ছে। তো এখন যাই হোক, ওইটা বাদ দেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধ, এই যে দিদি, আমার কথা বাদ দেন, আমি ছেলে মানুষ, তখন ইমোশন আমার অনেক কাজ করছে। কিন্তু একটা নারী মুক্তিযুদ্ধ হওয়া কতটা কঠিন কাজ ছিল, কত কঠিন সিদ্ধান্ত। আমার তো ধারণা কোনো মুক্তিযোদ্ধা এই ধরনের এক্সপ্লয়টেশন, পাকিস্তানের এক্সপ্লয়টেশন থেকে ভারতের ভিতরে পড়ে যাব, এটা কোনো মুক্তিযোদ্ধা অ্যাকসেপ্ট করার কথা নয়। দ্বিতীয় আমি আর একটু বলি যে আপনার এই সংসদ প্রতিনিধিত্বশীল, আমরা কিন্তু উপজেলায় ঢুকতে পারিনি, যাই হোক। আচ্ছা,
তো আমার কথা হচ্ছে যে নির্বাচনে যখন বিরোধী দল আসলো না, এটা অন্য আলোচনা, আমি সময় পেলে করব, তখন অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্যে কিছু কিংস পার্টি করা হলো, আর নিজের দল থেকে আমি ডামি এগুলি করা হলো, করে ইলেকশন করা হলো। এবং যত গণতান্ত্রিক 120টা দেশে নির্বাচন হয়, কোনো একটি দেশ বাংলাদেশের এই নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয়েছে সমর্থন করে না, কোনো পশ্চিমা দেশ করে নাই। তারা ওয়ার্ক কাজ করতেছে, মিলিটারি শাসকের সাথেও কাজ করে, রাজতন্ত্রের সাথেও কাজ করে, সেটা ভিন্ন। কিন্তু নির্বাচন যে নিরপেক্ষ হয় নাই, এটা কেউ অ্যাকসেপ্ট করে নাই। করেছে সমাজতান্ত্রিক দেশগুলি, যেখানে গণতন্ত্র নাই, রাশিয়া, আপনার চীন, তারা করেছে। আর ভারত তার ইন্টারেস্টে করেছে। ভারত, ধন্যবাদ। হ্যাঁ, উপজেলার প্রসঙ্গটা থাকলো। এটাই আমি বলছি যে ওই সময়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে নিজেদের দল থেকে আপনার ক্যান্ডিডেট দিল, এই যে তৃণমূলে যে গৃহদাহ শুরু হবে, এটা বাড়বে, কমবে না। এখন এই উপজেলা নির্বাচন বলেন আর পৌর নির্বাচন বলেন, এগুলোতে এখন এই গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকার চরম বিরোধিতা সত্ত্বেও প্রতীক দিল। সুবিধা, সিটি কর্পোরেশন কিন্তু সাদেক হোসেন খোকার জন্য ভাঙছে, কারণ ওনার বিকল্প প্রার্থী ছিল না, তখন 2 ভাগ করে দিল। দেখেন এখনো কোনো সার্ভিস আলাদা হয় নাই। মশার কি পাসপোর্ট লাগে? মশা আলাদা করতে পারছে? যাই হোক, আমি শেষ করি। তো এই জন্যই বলছি যে এখন নির্বাচনে দেখেন, এখন এই যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হচ্ছে, এখানে এই সিটি কর্পোরেশন গাজীপুর আপনার যে মেয়র হলো মান্নান সাহেব, তিনি তো জেল খাটতে খাটতে শেষ পর্যন্ত মারাই গেলেন। হ্যাঁ, কারণ সে তো যেটা ছিল উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এবং বিএনপির যে এখন সিদ্ধান্ত, সেটা আপনি এক লাইন আমাকে বলেন। এক লাইনে হচ্ছে যে এই নির্বাচনে যদি যায়, তারা নিজেরা ভাগাভাগি করে নিচ্ছে। এখানে নির্বাচনে তারা গেলেও তাদের ভোটে জিততে পারবে না, জিতলেও বসতে দিবে না, কোঅপারেট করবে না। সুতরাং এই জন্য তারা নির্বাচনে যায় না। আপনার পালা। আমার একটা প্রশ্ন ছিল, আর আমার ধারণা যে ওনার কথার প্রেক্ষিতে আপনার কিছু বলবার আছে। আমার প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে আমরা অনেক দূরে সরে গেছি কিনা। আচ্ছা, যেটা হলো, আমাদের একটা প্রেমিস চিন্তা করতে হবে। একটা হলো যে আমরা মুক্তিযুদ্ধটা আমাদের একটা বেস, কেমন, এবং সেখান থেকে আমরা আজকে 53 বছর পার হয়েছি, অনেক চড়াই উতরাই। তো আমি ওনার কথার উত্তর ধরে বলছি না, আমি ওভারঅল বলছি। আমরা কোনো দেশের বিরোধী দিয়ে কথা তো বলতে চাই না। হ্যাঁ, আমি তো ভারত বিদ্বেষ বা চীন বিদ্বেষ বা আমার অন্য বিদ্বেষ দিয়ে আমি কেন শুরু করব, বা আমার এই মাথায় এটা থাকবে কেন? 1 নম্বর, এটা খুবই এটা সুস্থ মনের চিন্তা না। আমি বলছি, কারণ আমাদের একটা জায়গায় হলো যে আমি ভারত বিদ্বেষী হলে এটা একটা বাহাবা হলো, এটা একটা হলো আমার সাইকিটা হলো যে আমি ভারত বিদ্বেষ হলাম, আমি তাতে করে অনেকের বাহাবা নিতে পারলাম, কারণ আমার ভেতরে আমি পাকিস্তানের যে ভূত, সে পাকিস্তানের ভূত তো আমার রয়েই গেছে, ওখান থেকে আমি বেরোতে পারছি না। যে আমার ওই যে ফ্রেন্ডস দাস মাস্টার্স যে আইয়ুব খান লিখেছিলেন, ওইখানটাই আমি আছি, যেমন আমি ওইখানেই বসবাস করিতেছি। আচ্ছা, এখন মুক্তিযুদ্ধটা হয়েছে, এটা একটা জিওপলিটিক্যাল একটা জায়গা ছিল। ডেফিনেটলি আমাদের মুক্তিযোদ্ধারাও আমি সম্মান করি, উনি মুক্তিযোদ্ধা, ভাই মুক্তিযুদ্ধ করেছেন, উনি নিশ্চয়ই ট্রেনিংও পেয়েছেন ভারতবর্ষে, সেখান থেকে তারপরে এসে যুদ্ধ করেছেন। আই ডু নট নো ইউর ব্যাকগ্রাউন্ড, কোন কোন জায়গায় আপনি দেরাদুনে করেছেন না মুসৌরিতে করেছেন, কোথাও থেকে করে এসে যুদ্ধ করেছেন। তারপরে বহু লোক, আপনি ভাগ্যবান যে আপনি শহীদ হননি, আপনি এসছেন, আজকে বলতে পারছেন যে আমি বাংলাদেশের নাগরিক। সেইখানটার জায়গায় আমার কাছে এটা সবসময় আমার এটা অবাক লাগে যে ওয়াই
cannot I appreciate what Mrs. Indira Gandhi and the government of India has done for us? Fine. সেটা যেই হতে পারতো, কিন্তু সে সময় যদি ভারতবর্ষ এবং তার সাথে ফরমার সোভিয়েত ইউনিয়ন এবং আরও কতগুলো দেশ যদি আমাদের সাথে না থাকতো, এখানে তো লাশের স্তূপ কি আর 30 লাখ, এখানে কি আর আমি থাকতাম না উনি থেকে আমরা যদি আজকে এই কথাগুলো কি আর বলতে পারতাম? প্রশ্নই আসে না। গেল। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদেরকে মানে ইলেকশনের সময় আমাদেরকে যেরকম দেখলাম যে অ্যাম্বাসাডাররা দৌড়াচ্ছে, কয়েকটি দেশের পশ্চিমা দেশের অ্যাম্বাসাডাররা দৌড়াচ্ছে ইলেকশনের সময়, সেটা তো ভারতবর্ষেরও না, সেটা আশেপাশেরও দেশের না, তাদেরকে আমরা মোড়ল মনে করেছি যে তারা যারা পৃথিবীতে যুদ্ধবাজ করে বেড়ায়, যারা গণতন্ত্রের নামে মানুষ হত্যা করে, আজকে তাকিয়ে দেখুন আমরা প্যালেস্টাইনিয়ানে কি হচ্ছে, যারা এই কাজটি করে তারা হয়েছে আমাদের লোকাল গার্জিয়ান। সেই লোকাল গার্জিয়ানরা যখন দৌড়াচ্ছিল তো তখন তো তাদেরকে ডেকে আনা হচ্ছিল, এবং আমি যতদূর জানি, যেহেতু আমি বহু বছর ধরে আমি পলিটিক্যাল বাড়িতে জন্ম, আমি পলিটিক্স মোটামুটি বুঝি, আমি ভেতরে আত্মস্থ করি যে পলিটিক্সের ভেতরে কোনো মানে চাহিদাও নাই, যে পলিটিক্সের জন্য কোনো কিছু জন্যে আমি পলিটিক্স করি না, কারণ এটা আমার রক্তের দাবিতেই আমি করি, এবং সেটা আমার দেশের জন্য করি, মুক্তিযুদ্ধের ভিত্তিতে করি। আমি 30 লাখ, কারণ আমার এখানে আমার পরিবারের রক্ত আছে, এটা আমি করবই। আমার পরিবারের রক্ত এখানে এই মাটিতে ভেজা। এবং যেখানে আশ্চর্যের বিষয় আমার কাছে যেটা মনে হলো যে আমরা যখন কেন আমরা ক্যান উই নট হ্যাভ মানে আমাদের একটা মন, যেখানে আমরা তো দেশের একটা পেট্রিয়ট, আমরা প্রত্যেকে এখানে সুনাগরিক, আমরা এখানে দেশপ্রেমিক। আমি ওই আঙ্গিকে কেন কথা বলতে পারি না, বা আমি চিন্তা করতে পারি না, বা আমি রাজনীতি করতে পারি না? এখানে আমরা রাজনীতির কথাই বলছি। আমরা তো চাই যে এটা একটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে দল তো থাকবেই, নাহলে তো আর ডেমোক্রেসি হয় না। দল থাকবে, দল আমি দেখেছি। আমরা একেবারে বঙ্গবন্ধু যখন পরিষ্কার করে যখন 1970-এ যখন ইলেকশন করে আসতেন, এবং সে সময় কি বিশাল আমরা জয় নিয়ে উনি আসলেন, তখন কি করলো? তখন ভুট্টোর পিপলস পার্টিরা তখন মানতে পারলো না। কারা? তারা যারা আমাদেরকে শোষণ করেছে, যারা বিশ্বাস করেনি ব্যালটকে, তারা বুলেট দিয়ে আমাদেরকে মারলো। কই তখন তো কেউ কিছু বলে না, কই আমি তো একবারও শুনি না। আই নেভার হিয়ার যে টিক্কা খান, ইয়াহিয়া খান, ভুট্টো কি করে যে আমার আমাকে রেপ করতে গিয়ে রেপ করতে পারেনি, কত লাখ লাখ নারীকে রেপ করে মেরে ফেলেছে, কই তাদের মুখে তো শুনি না। যে না, আমি কার কথা বলছি? আমি আমার দেশের, আমার মায়ের কথা বলছি, আমার মেয়ের কথা বলছি, আমার পুত্র সন্তানের কথা বলছি, আমার দেশের মানুষের কথা বলছি। এবং সেই জায়গাটা আশ্চর্য যে আমরা বিরোধিতা করব বলেই আমি বিরোধিতা করব, এবং যে কথাগুলোর সাথে লজিক যা আছে এই লজিকগুলো কিন্তু মানে খাটে না। আমি বলতে গেলে আই উইল কাম আপ উইথ হিউজ স্ট্যাটিস্টিক্স, সেটা তো আজকে 1 ঘন্টায় আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে বসবো না। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উনি বলছেন যে 4টা পিলার, তাহলে সেকুলার যে 4টা পিলারের মধ্যে যে ধর্মনিরপেক্ষতার পিলারটা যেটা মূল ছিল, যেটা দিয়ে আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত ভিত, সেই জায়গাটাকে উঠিয়ে দিল কি করে? তখনকার সময়ে যখন প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব, সেটাকে 72-এর সংবিধানকে উপড়ে ফেলে তারপরে এটা করলো কি করে? হ্যাঁ, সো এটা কিভাবে মানবে? কয়টা লোক মানবে যে এটা কিন্তু আমরা এরশাদ করছিল? হ্যাঁ, এরশাদ করছিল।
না এরশাদটা জিয়াউর করলো, রহমান ওটা চেঞ্জ করে নাই, এটা ঠিক, কিন্তু এরশাদ করছিল হ্যাঁ ধর্ম। কিন্তু ওটা তো উনি করছিলেন। এবং সেটা কেন আমরা, আমাদের মূল মন্ত্র সেখান থেকে যদি আমরা যাতে অটুট থাকতাম, এই জায়গাটা যদি আমরা বলতাম যে নো ওয়ে, আমরা যুদ্ধ করেছি, আমরা সবাই যুদ্ধ করেছি, আমি আওয়ামী লীগ, কে বিএনপি, কে কি, বিএনপি তো কোনো প্রশ্নই ছিল না, সবাই আওয়ামী লীগে ছিল, মুক্তিযোদ্ধা ছিল, হ্যাঁ প্রশ্নই ছিল না। একটা পার্টি কাজ তখন করেছে, ছাত্ররা করেছেন, আপনি করেছেন, আমরা করেছি, আমাদের ওপরের জনরা করেছেন, আমাদের নিচের জনরা আরও করেছে। সেইখান থেকে আমরা কেন পরিষ্কার করে বলি না আমার দেশ, আমার দেশের উন্নয়নের জায়গাটাকে আমি অক্ষুণ্ণ রাখবো, আমি সমালোচনা করব, ফাইন, বাট ইট হ্যাজ টু বি ফ্রম এ ভেরি কনস্ট্রাকটিভ ফ্রেম অফ মাইন্ড। এটা আমার এই জায়গাটাকে আমি বুঝতেই পারি না, ওয়াই দিস সাইকি। আর এই জায়গাটাকে আমার খালি মনে হয় যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, হ্যাঁ, এবং সেই তার ইন্ডিপেন্ডেন্ট আইন দিয়ে বন্ধ করা হলো তার বিচার, এটা কে মানবে? কোনো কেউ লাগবে, আপনি যান, আমি তো গ্রামেগঞ্জের লোক করি, একেবারে এখনও যারা থুতথুরে, যাদের বয়স, তারা মৃত্যুর জায়গায়, তারা এখনও বলে আমরা মানতে পারি না। তারা সেই কৃষক, আপনি যান লালমনিরহাটে, যান যান আপনি হালুয়াঘাটে, যান আপনি আপনার একেবারে সিরাজগঞ্জের প্রত্যন্ত যেখানে ইয়ে যারা বীরাঙ্গনাদের যেসব জায়গায় যান, দেখি বলেন দেখি কথা, এখনও তারা বলে যে এটা কেমন করে করলে ইন্ডিপেন্ডেন্ট আইন দিয়ে, যে জাতির পিতাকে, আর আমি আমার জাতির পিতাকে নিয়ে কোয়েশ্চেন করব কেন, ওয়াই? আমি জাতির পিতাকে দিনে কোশ্চেন করব না, আমি অন্য কিছু নিয়ে আমি কথা বলতে পারি। হ্যাঁ, আমি এখানের কোন জায়গা নিলে আমার গণতন্ত্রায়নের জায়গাটাকে আরও সুদৃঢ় করার রাস্তা, আমরা আরও ইনক্লুসিভ, যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম যে ওয়াই ক্যান উই নট হ্যাভ আ ভেরি ইনক্লুসিভ ডেমোক্রেটিক ফর্মুলা অ্যান্ড এ প্রসেস, যেটা পারি। কারণ উনিও আমার ভাই, আপনিও আমার ভাই, আপনার বোন আমি, আমরা সবাই এক, তো এই দেশের সে পতাকাটা বহন করি। তো এইখানটা আমার কাছে কষ্ট লাগে যে আমি যেহেতু আমি রক্তের উপরে পাড়া দিয়ে বের হয়েছি, হ্যাঁ, এখনও সেই হাহাকার, আমি তাদের মাঝেই ঘুরি, তাদের মাঝেই বুঝি যে সেই জায়গাটাকে আমরা এই দলের, নিশ্চয়ই আপনারা দল করবেন, করেছেন, ভালো কথা, কিন্তু আমার দেশের উন্নয়ন, যে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তার যে কি তীব্র যন্ত্রণা, এই যে এই 9টা লাশ নিয়ে উনি যে ঘোরেন, তারপরে যিনি আজকে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসছেন, কই একবারও তো সেই অ্যাপ্রিসিয়েশন নাই। হ্যাঁ, বলতে পারেন যে আরেকটু আমাদের ওই জায়গাটা করে দেন, আমরা এই প্রসেসে যেতে পারি। আমরা নিজেরা বসি, কতবার বসতে চাওয়া হয়েছে যে এটা ইন হাউস ডিসকাশন হয়, এটাই নিয়ম, দ্যাট ইজ এ ডায়ালগ। এই ডায়ালগের মধ্যে দিয়ে তো আমার নিরসন হবে আমার যা কিছু মতভেদ আছে। এটাই আমি বলতে চাইছিলাম যে লেটস হ্যাভ অ্যান অ্যাপ্রিসিয়েটিভ অ্যাটিটিউড অ্যান্ড মেন্টাল স্টেট অফ মাইন্ড। মিস আজিজ, বিষয়টা হলো, দিদি বলেছেন ডায়ালগ, গণতান্ত্রিক দেশে ডায়ালগ হচ্ছে সকল সমস্যার সমাধানের প্রধান মাধ্যম, ডায়ালগ ইজ ডেমোক্রেসি। কিন্তু সেটা তো বাংলাদেশে সেই সুযোগ নাই, কারণ দেশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 53 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলে দেশটাকে বিভক্ত করে রাখা না, হয়েছে। কিন্তু উনি যখন বলছেন যে এখানে পাকিস্তানি প্রেতাত্মা আছে, পাকিস্তানের প্রেম এখন অনেকের মন থেকে যায় নাই, তাহলে তো দুটো ভাগ থাকবেই। না, যদি সেটাই থাকে কারো মনের মধ্যে, ইন্ডিয়ার প্রেম আছে, পাকিস্তানের প্রেম আছে, আমেরিকান প্রেম, সব বাংলাদেশের। আপনার ক্রিকেট খেলা দেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার সাপোর্টার পাবেন, বাংলাদেশ আর পাকিস্তান দেন, পাকিস্তানের সাপোর্টার পাবেন। এটি হচ্ছে আমাদের দুর্ভাগা জাতি, যে আমরা জাতিকে স্বাধীনতার চেতনায় আমরা কখনো উদ্বুদ্ধ করার চেষ্টা করি নাই। এই জন্য সমাজতান্ত্রিক দেশে বিপ্লব সাধন হওয়ার পরে সাংস্কৃতিক বিপ্লব করে মানুষগুলো মন মগজে একটা দেশপ্রেমিক হিসেবে দাঁড় করানো। আমাদের দেশে সেইটা হয় নাই। আপনার হয়েছে তো, ধরেন ভারতেই আছে, দিল্লির লালকেল্লায় যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে ভারতের স্বাধীনতার, প্রত্যেক সপ্তাহে একদিন করে সবাইকে স্মরণ করে। সেখানে তো গান্ধী ছোট হয়ে যায় নাই। আমাদের দেশে কি সেই ঐক্যতার চেষ্টা হয়েছে স্বাধীনতার পরে? হয় নাই। যে যতটুকু কন্ট্রিবিউট করুক না, ওখানে তো রবীন্দ্রনাথকেও স্মরণ করা হয়, ইকবালকেও স্মরণ করা হয়, হ্যাঁ, পলিটিশিয়ান তো আছেই। আপনি দেখেন ম্যান্ডেলা হোয়াইটের সাথে
ডি ক্লার্কের সাথে বেরোয় তার সাথে রিকনসিলিয়েশন করে নাই, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে সব জাতিকে ঐক্যবদ্ধ করে নাই। আমাদের এই প্রসেসটাই হয় নাই এবং এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের শক্তি এবং আমার কথা হচ্ছে এখনো ভারতের প্রেতাত্মা বা পাকিস্তানের প্রেতাত্মা কয়জন আছে? এদেরকে গুণিয়ে হিসেব করে দেশ এবং রাজনীতি চালাতে হবে কেন? তাদেরকে সিঙ্গেল আউট করে দিলেই হয়। আর যদি এরকম থেকেই থাকে সে তো দেশদ্রোহী, তার বিচার করা উচিত পরিষ্কার। সে তো বাংলাদেশি না। আর বাংলাদেশে বসে যদি কেউ পাকিস্তানের জয়গান গাবে, বাংলাদেশে বসে ভারতের জয়গান গাবে, সেম। তারা তো দেশপ্রেমিক হতে পারে না। বাংলাদেশে আয় করবেন, ভারতে নিয়ে বানাবেন, সম্পদ করবেন, বাংলাদেশে আয় করবেন, পাকিস্তানে নিয়ে সম্পদ করবেন, সেটা তো হবে না। কিন্তু অনেকে তো পাকিস্তান এবং ভারতকে একসঙ্গে মেলাতে চাইবেন না, কারণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, আর সেই যুদ্ধে ভারতের না, পাকিস্তানের এক্সপ্লয়টেশন থেকে আমরা 30 লক্ষ লোক রক্ত দিয়ে এবং অনেক নিগৃহীত হয়ে আমরা মুক্ত হয়েছি। এখন ভারত আমাদেরকে ভিন্ন কায়দায় শোষণ করছে। আমি বললাম না অনেকগুলো, আমার দেশের পণ্য ভারতে ঢুকতে দেয় না, ডাম্পিং অ্যান্টি ডাম্পিং করে। আমার কথা হলো কম্পিটিশন ছোটো দেশ, আমাদের প্রোডাকশন কোয়ালিটি যদি না হয়, না টিকুক, যাবার দেন না। 7 সিস্টার থেকে শুরু করে আমাদের দেশের এই যে রহিম আফসারের ব্যাটারি, তারা টেস্ট করে তারা স্বীকৃতি দিলে ঠিক, বেঠিক যেতে পারবে না। এই যে আমাদের দেশে কয়েকটা কোম্পানি, আমি গেছি আগরতলা গেছি, কলকাতা গেছি, আসামে গেছি, আমাদের কয়েকটা কোম্পানির পণ্যের জন্য পাগল, অথচ ঢুকতে দেয় না। কিন্তু তাদের এটা দেখেন, নারকেল পর্যন্ত ইন্ডিয়া থেকে আনে ব্যবসায়ীরাও ছোট নারকেল, এর ভিতরে এখন পরে খাওয়ায় দেখছে নারকেলের কোনো টেস্ট নাই, এখন বাজারে পড়ে থাকে, কেউ কেনে না। কাঁচামরিচ থেকে শুরু করে ঠিক আছে, আমার প্রতিবেশী দেশ আনতে খরচ পড়ে কম, আমি যেটা আমার ঘাটতি সেটা অবশ্যই আমি নেব। কিন্তু এখানে হয়েছে কি, সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়? আমাদের পেঁয়াজের উদ্বৃত্ত হলো 4 থেকে 6 লক্ষ টন বেশি উদ্বৃত্ত, অথচ ভারত যদি কয় এক্সপোর্ট করবো না, আমাদের ব্যবসায়ীরা সাথে সাথে দাম বাড়ায় দেয় এবং এটা নিয়ন্ত্রণ করার কেউ নেই। আপনি দেখেন, সেটা তো আমাদের ব্যবসায়ীদের দোষ, হ্যাঁ ভারতের দোষ না। কারণ হচ্ছে যে নিয়ন্ত্রণ হয়ে গেলে যা হয়, এই যে সোমালিয়ায় যে জাহাজ করে না, তাদের শেয়ার মার্কেটে তাদের আছে এই জলদস্যুদের, কারণ দেশের সরকারের নিয়ন্ত্রণ নাই। এখন এই দেশটা এমনভাবে সবাইকে ব্যবহার করতে করতে এমন জায়গায় সরকার গেছে, এখন সরকারের কথা কেউ শোনে না। ব্যবসায়ীরা ওই যে একবার সোয়াবিনের ক্রাইসিস হলো না, ক্রাইসিসে দেখে ছোট্ট মুদির দোকান, সেও 1 কেজির আলমারির নিচে লুকায় রাখে। অর্থাৎ এখন আর সিন্ডিকেট নাই, এখন সিন্ডিকেট আপনার সারা দেশের ছোট ব্যবসায়ী পর্যন্ত এই সিন্ডিকেটে, অর্থাৎ ইশারায় সিন্ডিকেট করে ফেলে। ওই আলুর বলেন, পেঁয়াজ বাংলাদেশের সবচেয়ে বেস্ট এবং বেশি পেঁয়াজ হয় পাবনায়, তারপরে ফরিদপুর। পেঁয়াজ আমি জিজ্ঞেস করলাম পেঁয়াজের ক্রাইসিস কেন, পেঁয়াজ উঠাইতেছে আর চাতালে, অর্থাৎ আমাদের দেশে তো স্টক করার ব্যবস্থা নাই, ওই গোডাউন আছে বড় বড়, ওই যে চাতালের, আমাদের দেশে চাতাল এখন এটা কি করে বুঝাবো জানি না, টিনের ঘরের উপরে মাচাং করে ওর ভিতরে রেখে দেয়, সব ঢুকাই ফেলতেছে, মার্কেটে আসতেছে না। আলু 50-60 টাকা কেজি, 60 টাকা কেজি আলু আমাদের দেশে বাম্পার ফলন হয় সব সময়, অনেক উদ্বৃত্ত আলু উঠতেছে, সোজা কোল্ড স্টোরেজে ঢুকে যাচ্ছে, মার্কেটের কতটুকু দাবি সেটার ভ্রুক্ষেপ নাই। অর্থাৎ বাজার ব্যবস্থার উপরে তো নিয়ন্ত্রণ নাই। এখন যেটা আপা বললেন, আমি জাস্ট বলতেছি যে ধরেন ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তো হবেই, হচ্ছে, হয়তো শুরু করছে এক জায়গায়, শেষ হয়েছে এক জায়গায়, এখন অনেক মেগা প্রজেক্ট। কিন্তু একটা জিনিস কিন্তু যুক্ত হয়ে গেছে, মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি। যদি ভারতে বলেন, পাকিস্তানে বলেন, এই সাবকন্টিনেন্টে বলেন, যে খরচে একটা প্রজেক্ট হয় বাংলাদেশে সেটা 3 থেকে 4 গুণ হয় লাগে। তো টাকাগুলি কই যায়? টাকাগুলি জনগণের না। তারপরে আমি বলি এর বাইরে যেগুলো আছে, আপা যেহেতু অত্যন্ত প্রোগ্রেসিভ, উনি বুঝবেন, আমি জাস্ট ধারণার্থে, গণতন্ত্র সূচকে আমরা 167 দেশের ভিতরে 75তম। কেন গণতন্ত্রের জন্য জীবন দিয়ে কি 75 হওয়ার জন্যে? হ্যাঁ, স্বাধীনতা সূচকে 164 দেশের ভিতরে 141। কেন? স্বাধীনতা কোথায় আছে তাহলে?
অর্থাৎ স্বাধীনতাকে আমরা নিয়ে ভৌগোলিক পাইছি 54,000, তাও তো ঠেলে লয় কর জি, গেল। শেষ করুন। মিডিয়ার স্বাধীনতা 180 ডিগ্রিতে 100 তলানি চলে গেছে, আফগানিস্তানের উপরে আছি এই সাবকন্টিনেন্টের ভিতরে মিডিয়ার স্বাধীনতায়। আচ্ছা, আপনার 70% তরুণ মনে করে যে এই দেশে দুর্নীতি, করাপশন, স্বজনপ্রীতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদির কারণে এই দেশে ধন্যবাদ, বোঝা সুখ গেছে। হচ্ছে না। So- সুখী দেশের তালিকায় 223 দেশের ভিতরে 129, সুখ তো নাই। আপনারা দিদিকে জিজ্ঞেস করেন, সুখ, দিদি শান্তি কোনো যখন কিছু- স্কুলে পড়তেন তখন মানুষ খাবার, এটা ঠিক 3 বেলা খাবার পেত না, কিন্তু মানুষের মনে এত অশান্তি ছিল না। দিদি নিশ্চয়ই সাক্ষী দিবে। হ্যাঁ, আমিও তো দেখছি ওই একটা ওই গেঞ্জি ঘাড়ের উপরে রাখতো, গেঞ্জি গায়ে দিলে গেঞ্জি নষ্ট হয়ে যাবে, স্যান্ডেল হাতে করে নিয়ে যেত বাজারে। হ্যাঁ, কিন্তু সুখ ছিল, এখন সুখ নাই। আপনি একমত? সুখ ছিল, এখন সুখ নেই, শান্তি ছিল, এখন শান্তি নেই। মেগা প্রজেক্ট মানে মেগা করাপশন, সবচেয়ে বড় কথা যেটা আমি একটু দেশের ইকোনমি আনস্টেবল অনেকেই বলে থাকেন, বিশেষ করে প্রাইস হাইক এত আনকন্ট্রোলেবল হয়ে গেছে যে মানুষ আসলে খুব একটা স্বস্তিতে বা শান্তিতে নেই। এই জায়গাটা অ্যাডমিট করেন কি না? এই জায়গাটাকে আমার কথাটা হলো যে আমাদের প্রোডাকশনের অনুযায়ী আমাদের কিন্তু চাহিদার অনেক বেশি হয়ে গেছে। এখন আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনের রেশিওতে আমাদের প্রোডাকশনটা ইনাফ না। হ্যাঁ, তারপরেও কিন্তু এই জায়গাটা আমি মানি না যে আমরা বাংলাদেশে, এটা মানতে হবে, পৃথিবীতে সবাই জানে আমরা আজকে ডেফিনেটলি ফুড সিকিউরিটিতে আমরা এগিয়ে আছি। আজকে পৃথিবীতে বাংলাদেশে কোনো লোক, আগে আমরা দেখতাম যে রাস্তায় কত ভিখিরি, কত কিছু, এখন একটা ভিখিরির বাড়িতেও তার বাড়িও আছে, জমিও আছে, তার বাড়িতে টেলিভিশনও আছে, কিন্তু ওর শখের ভিক্ষা তার করতে হয়, না হলে ভালো লাগে না, কিন্তু কেউ না খেয়ে নেই। পৃথিবীতে সব জায়গায় এটা থাকে, 1% গরিব লোক তো থাকবেই, এটা সব থেকে মানে উন্নয়নমূলক দেশেও সেটা আমরা দেখতে পাই। কিন্তু আমরা বাংলাদেশে আজকে যেটা আমরা দেখছি যে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, বাসস্থানে আমরা স্বয়ংসম্পূর্ণ। তারপরে একটা দেশ, যে দেশের ভেতরে আমাদের যে উন্নয়নের যে ধারাটা যেভাবে আমরা যাচ্ছি, আমরা গিয়েছি, এটা তো একটা কঠিন বাস্তবতার ভেতর দিয়ে, এটা তো ভুলতে হবে যে কতবার ভাঙাচোরা হয়েছে। হ্যাঁ, 73-এ যদি বঙ্গবন্ধুকে না মারা হতো, 75-এ, মানে আমি বলছি যে উনি 72 থেকে এই 3.5 বছরের মধ্যে উনি রূপরেখাটা তো করে গেলেন। করে যাওয়ার পরে যখন ওনাকে মানে পুরো সিস্টেম ওনাকে শুদ্ধ মেরে ফেলা হলো, তারপরে কী হলো, আবার মিলিটারাইজেশন। আমি কথা বলি, মিলিটারি একটা জায়গা, যারা দেশ রক্ষা করে তারা দেশ শাসন করবে না তো। হ্যাঁ, তারা তো এই জায়গাটাকে আমরা কি দেখলাম যে আমরা 47 থেকে আমরা 58 পর্যন্ত কোনোভাবে একটা জায়গা পর্যন্ত ছিল, তারপরে তো 58 থেকে 71 পর্যন্ত আর্মির আন্ডারে, তারপরে তো আর্মি মারলো, তারপরে আমাদের গণতন্ত্র আমরা নিয়ে আসা হলো, বঙ্গবন্ধুর তার বিশাল তার প্রজ্ঞা এবং তার যে জায়গাটা থেকে স্বাধীনতার যে মুক্তির আলোয় বাংলাদেশকে, বাংলাদেশ নামে একটি মানে ভাষাভিত্তিক, বাংলা ভাষা ভিত্তিক একটি রাষ্ট্র গণতন্ত্রায়নের জন্যে, গণতন্ত্র ওই জায়গা থেকে কুড়ে কুড়ে, এটা কি চারটিখানি কথা নাকি, এটা বললেই হয় নাকি, কি অবস্থায় থেকে আমরা বের হয়ে এসেছি। একটু আমাদের কী ছিল, সে ধ্বংসের মালা থেকে, সে ধ্বংস অবস্থা থেকে আমরা আস্তে 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 এই জায়গাটাকে আসতে পারলাম। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলামটা কি, যে মূল যে জায়গাটা এখন যে ভাই যেটা বলছেন, মানে উনি নিজে কতটুকুন বিশ্বাস করে বলছেন আই হ্যাভ ডাউটস। কথাটা হলো যে আমি ক্রিটিসাইজ করতে হবে, আমার কোনোটাই পছন্দ না এই দেশের, আর আমি বঙ্গবন্ধুর বা আওয়ামী লীগ যা করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ দিয়ে যে জায়গাগুলো করছেন, সবাইকে নিয়ে যেভাবে চেষ্টা, কোনো অপেক্ষা রাখে না তো, তার কোনো ত্রুটি নাই। কিন্তু কথাটা হলো যে সব কিছু ক্ষেত্রে সব কিছু কন্ট্রোলে আসে নাকি, কোথায় ভারতবর্ষেই দেখেন বা ইউরোপে দেখেন কি অবস্থা। যে আমরা যখন এখানে কোভিডের সময়, এটা কি কেউ বলছে, আমি একটু আসি, গণতন্ত্রায়নের কথা বলছেন, যে এই কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে। এই যে কোভিডের সময় প্রতিটি মানুষকে যে ভ্যাকসিন দিল, আমি আসতেছি,
হ্যাঁ, প্রধানমন্ত্রী সমস্ত কিছু উপেক্ষা করে উনি এনে যে এই যে সিস্টেম ধরে বিনা পয়সায় প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা পর্যন্ত, ঠেলাগাড়িওয়ালা পর্যন্ত প্রত্যেকে যে ভ্যাকসিনটা দিল, এতগুলো লোকের প্রাণ বাঁচলো। আমরা তো একদিনও শুনলাম না ভাই যে এটা প্রধানমন্ত্রী এত বড় জীবন আমাদের দিয়ে গেছেন। আমি কথা বলতে পারছি এখানে, আমি তো কোভিডে মরি নাই, হ্যাঁ, আমিও তো কথা বলতে পারছি, ডেফিনেটলি স্যালুট যে আমি কথা বলতে পারছি, আজকে শক্ত করে বলতে পারছি। আমি বুকের ভেতরে আমার অনেক দেশপ্রেম নিয়ে শুধু নয়, আমার অনেক আস্থা নিয়ে, আমার অনেক বিশ্বাস নিয়ে আমি বলতে পারি যে এ দেশের যে জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আমরা যেভাবে এতগুলো ঝামেলা, প্রত্যেকটাই তো ঝামেলা, আজকে ওখান দিয়ে ঝামেলা, ওখান দিয়ে ঝামেলা, শান্তি কি থাকতে দিচ্ছে? এই যে ইলেকশন করব না বলে এই যে এতগুলো মানুষের প্রাণ গেল, এই যে কি বলে আগুন সন্ত্রাস থেকে আরম্ভ করে, ওয়াই আমরা কেন? আমি আবারও বলি, আমি ক্রিটিসাইজ করার জন্য যা তা বলতে পারি, এগুলো ভ্যালিডিফিকেশন করতে গেলে অনেক অনেক ইয়ে লাগবে, কি বলে আমার ডেটা লাগবে। আমি ডেটা ধরে বসতে হবে, তাহলে আমাকে একদিন দেন, ডাকেন, আমি প্রত্যেকটা ডেটা দিয়ে উত্তর দিব। কথাটা হলো যে আমার জায়গাটা হলো যে আমি বাংলাদেশি, আমি এই কথাটাই বলি ভাইকে, যে আপনাদেরকেও বলি তৃতীয় মাত্রায়, যে যেখানে যে আমাদেরকে সামনে দিকে এগোতে হবে। প্লিজ লুক ফরওয়ার্ড, প্লিজ লুক ফরওয়ার্ড। হ্যাঁ, আমি নেগেটিভ করলে আমি নেগেটিভই যেতে পারবো, আর নেগেটিভ জায়গায় গেলে আমি কোনোদিনই কিছু কন্ট্রিবিউট করতে পারবো না। আর আমি যদি মনে করি এটা আমার ম্যান্ডেট, আমি নেগেটিভ থাকবো, আমি পেছনে টানবো, আমি শুধু খারাপই বলবো, আমার ভালো বলার কি কিছু জায়গা নেই? আমি কি এসে বলতে পারি না যে আমরা এই জায়গাটাকে এভাবে করলে ভালো হয়, এই জায়গাটাকে আমরা আরও এইখানটায় এই কৃষিতে বলেন, আমরা কি বলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বলেন, এডুকেশনে বলেন, এসব জায়গাগুলোতে আমরা আরও কোথায় অবদান একসাথে রাখি। কারণ এখানে আমারই সন্তান যাবে, এখানে আমারই নতুন প্রজন্ম এখানটা এটা ভোগ করবে। এবং আমরা যে আজকে এই, আমি মনে অনেক লাগে কারণ আমি এই জায়গাগুলো কাজ করছি, একটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত যেখানে ঝড় ঝঞ্ঝা মানে যে অ্যাডাপ্টেশন যেটা বলে, যেটা বাংলাদেশ করেছেন, এবং সেই মুজিব কেল্লা থেকে আরম্ভ করে বাংলাদেশ ইজ এ রেজিলিয়েন্ট, মানে ডিজাস্টার রেজিলিয়েন্ট মডেল, ওয়ান অফ দ্য টপ মডেল ইন দ্য ওয়ার্ল্ড। প্লিজ এগুলো আমাদেরকে বলেন। ডেফিনেটলি আমরা আমরা হলো সোশ্যাল ইন্ডিকেটর, এই সোশ্যাল এগুলোই হলো আমাদের গভর্নেন্স, এগুলোই হলো আমাদের মানুষের সেবার জন্যে এগিয়ে নিয়ে গেছে। এবং আমরা বাংলাদেশকে যেমন এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে গর্বিত হয়, আমাকে যেরকম গর্বিত করে ভাইকেও তেমনি গর্বিত করে, আপনাকেও তেমনি গর্বিত করে, যে ডেফিনেটলি যে এই সমস্ত কাজগুলো তৃণমূলের মানুষগুলা আজকে, আগে আমরা লাখ লাখ লোক মরে যেত, আজকাল কয়টা লোক মরে না। আমাদের সিস্টেম কি করা হয়েছে, এগুলো কি এমনি হয়ে গেছে? এগুলো কি কোনো রকম অ্যাপ্রিসিয়েশন নাই, বা এগুলো কি এমনি হতে পারে? এগুলো হতে পারে না। তো আমার জায়গাটা হলো জানার জন্যে ভাইয়ের কাছে যে আমি ভারত বিরোধী হলাম, এটা আমার কতটা আমাকে বাহাবা দিল, বা আমি কতটা মাইলেজ গেইন করলাম। হ্যাঁ, আমার তো পৃথিবীর সব দেশের সাথে, বিশেষ করে আমার নেইবারের সাথে সব থেকে ভালো সম্পর্ক রাখতে হবে। এটা পৃথিবীর, এটা হলো ম্যান্ডেটরি। আমার সমস্ত জায়গা, আমার বে অফ বেঙ্গল থেকে আরম্ভ করে আমার এখানে চীনের সাথে সম্পর্ক রাখতে হবে, আমাদের রাইজিং টাইগার্সদের সাথে রাখতে হবে, প্রত্যেকের সাথে। কারণ আমার দেশটা এমন একটা জায়গায় পজিশনড, জিওগ্রাফিক্যাল, এটা জিওপলিটিক্যাল, এটা অত সহজ না। এই দেশকে ম্যানেজ করা ইজ নট দ্যাট ইজি। এখানে কঠিন, মানে ভালো করতে গেলেই লাফায় আসে, ভালো করতে গেলেই এইটা জায়গাটাকে বলতে হবে যে এটা হয়নি, ভালো হয়নি তো বলো কোনটা ফর্মুলা। এই জায়গাটা আমি একটু বলি জেলুর ভাই, যে আমি জানতে চাই ওনাদের কাছে যে ফর্মুলাটা কি। নাও টেল আস দ্যাট দিস ইজ হাউ ইট শুড বি ডান, কোন জায়গাটা করলে আরো ভালো করা যায়, বিসাইডস বিং সো মানে হার্ডলি ক্রিটিক্যাল। মানে এটা হইতে পারে না যে আমি যদি বাংলাদেশি হই, আমি যদি একজন মানে স্বাধীন দেশের একজন পেট্রিয়ট হই, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই কান্ট্রি ফার্স্ট।
মিশা মিয়াজিজ। না দিদি তো যে ঠিকই ফাইনাল বলেছে। রাউন্ড। হ্যাঁ ফাইনাল রাউন্ড। আমি বলি যে ধরেন এই আরাকান এই অঞ্চলটা ফাঁকা করে মায়ানমার জান্তা এটা ইকোনমিক জোন করবে, সেখানে গিয়ে ভারত গিয়ে পুঁজি বিনিয়োগ করলো। আমার রোহিঙ্গাদের ব্যবস্থা করলো না কেন? হেল্প করলো না কেন? হেল্প করে না কেন? কথা বলে না কেন? আমি বললাম আমার বর্ডারে কিলিং হয়, আমার দেশের সরকার যখন এটার উত্তর দেয় না, প্রতিবাদ করে না, তখন তো আমার গোসা হয়। আপনি যিনি উত্তর দেন না তিনি তো মুক্তিযুদ্ধ করেন নাই, যত বড় নেতাই হন আপনি, আমার গায়ে তো লাগে। কারণ আমি তো দেশ স্বাধীন হওয়ার পরে দেশে আসছি, আমি ফ্রিডম ফাইটার ছিলাম। ভারতীয় সেনাবাহিনীর সামনে আগায় দেওয়া হতো আগে, দেখে মরে কিনা, না বললে ভারতীয় সৈন্য আগাইতো। তা আমার গায়ে লাগবে না? আপনার তিস্তার পানি, আমার বাড়ি নর্থ বেঙ্গল, তিস্তার সিকিম থেকে শুরু করে 8-10টা ড্যাম বানা ফেলছে, মমতা পানি দেয় না, এই অজুহাতে পানি দেয় না। এখন মমতাই পানি পায় না। 54টা ইন্টারন্যাশনাল রিভার আইন আছে, রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, 1 ফোঁটা পানি পাবেন না। বর্ষাকালে পানি এসে ভাষায় নেবে। বাংলাদেশ কেন পার্টি হবে না? এটা তো ইন্টারন্যাশনাল ইস্যু, যে একটা দেশের থেকে আর একটা নদী গেলে যে লোয়ার রিফারেন্সিয়াল তারও অধিকার আছে। আপনি সব নদীর পানি তুলে নিচ্ছেন, কেন হবে না? বাণিজ্য বৈষম্যের কথা বললাম, যে আমাদের ছোট দেশ, বৈষম্য থাকবে, আমি মানি, কিন্তু আমার দেশের পণ্য ঢুকতে দিবেন না কেন? আপনার পণ্য আসতে পারবে, আমার পণ্য ঢুকতে দিবেন না কেন? আমার দেশকে প্রতিযোগিতা করে টিকে থাকতে দেন, হ্যাঁ, সেটা দিবেন না কেন? আমার তো এই জায়গায় তো ব্যাপারটা হলো যে আমরা কি তাহলে কি নতুন করে এক্সপ্লয়েট হব? আমাকে নতুন করে যুদ্ধ করতে হবে, মুক্তিযুদ্ধ করতে হবে নাকি? কার সাথে করবেন? তা ওইটাই তো বলছি। কার সাথে মুক্তিযুদ্ধ এখন করবেন? আপনাকে দেশকে নিজের দুই সাথে ভাগে, করতে হবে। দুই দেশকে দুই ভাগ করে রাখছেন। মোটেও যেমন না। দিদি বলতেছেন যে ডায়ালগ, বারবার এমফেসিস দিচ্ছেন কি হ্যাঁ, of course, হ্যাঁ। অথচ আলোচনার কে উদ্যোগটা নেবে? সরকারে যিনি আছেন তিনি নেবেন, ডাকুক যে দিস ইজ দ্য ন্যাশনাল ক্রাইসিস। আপনি করোনা কালে এটা সত্য যে আমরা করোনার টিকার অভাব হই নাই। ভারতে করোনা কালে দেখেন যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী কন্ট্রিবিউট করছে সরকারকে। বাংলাদেশের একটা উদাহরণ দিতে পারবেন কোনো ব্যবসায়ী ব্যবসা করে নেওয়া ছাড়া কেউ কি সরকারের ফান্ডে বা কোনো করোনা কোনো লোককে হেল্প করছে? করে নাই তো। অথচ বিশ্বের ধনীর তালিকায় এখন বাংলাদেশ। অথচ পরিসংখ্যান ব্যুরো হিসেব দেয় 26% পরিবার ঠিকমতো খাবার পায় না। পরিসংখ্যান ব্যুরোর হিসাব, সরকারি হিসাব। এখন এই মুহূর্তে এই ধরেন এই যে আবার ইউক্রেন যুদ্ধ মিলা, ডলার ক্রাইসিস মিলা টিলা, এখন যে অবস্থা হয়েছে, প্রায় 40% এক জরিপ হলো ঢাকা এমডির, 40% লোক 3 বেলা খেতে পারে না। হতদরিদ্রর সংখ্যা, হতদরিদ্র 20%। এই যে আমরা বলি যে না, হ্যাঁ চলে, একটা কালচার ডেভেলপ করছে। যেমন ধরেন বঙ্গবন্ধু ব্রিজ হয়েছে, ওপেন হয়েছে, পদ্মা ব্রিজ হওয়ার পরে সবাই হয়েছে আলোচনায়, আমি বলছি বঙ্গবন্ধু ব্রিজ হওয়ার পরে উত্তরাঞ্চলের লোকজনকে প্যান্ট পরানো শিখাই দিছে। ঢাকা শহরে আসে আর ঢাকা শহরে পয়সাগুলো রেখে চলে যায়। দেশে কোনো উন্নয়ন, এলাকায় কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, যা ছিল তাও বন্ধ হয়ে গেছে। এটার একটা লম্বা আলোচনা। আমার বক্তব্য হচ্ছে যে দিদির এই কথাই আমি সমর্থন করি। ক্রাইসিস আছে ন্যাশনাল ইস্যুতে। আপনি দেখেন বাংলাদেশে কয়েকটা 22 পরিবারের বিরুদ্ধে শোষণ করে নিয়ে গেল, আমরা করছি আন্দোলন, মুক্তিযুদ্ধে এটা একটা স্লোগান ছিল। এখন বাংলাদেশে 9 থেকে 10টা বিজনেস হাউস আছে, তারা একসাথে হইলে এই দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে, এবং তাদেরই চালা ছোট ব্যবসায়ীরা, যার ফলে সরকার নির্দেশ দিলেও কিছু শোনে না, কাজ হয় না। আপনি দেখেন মার্কেটিং পলিসি নাই। এই যে পণ্য বাজারে পণ্যদের দাম, কোনটার অভাব আছে বলেন? কয়টার? হ্যাঁ, অভাব আছে, চিনির অভাব আছে, তেলের অভাব আছে, সেখানে আমার ইম্পোর্ট করতে হয়, ডলার ক্রাইসিস, ডলার লাগে, সেখানে আমি ক্রাইসিস মানি। কিন্তু যেটাই উদ্বৃত্ত, আমি বললাম তো পেঁয়াজের ক্রাইসিস বলা হয়, এটা চাউর আছে। পেঁয়াজ বাংলাদেশে এখনো ডিমান্ডের চাইতে 4 থেকে 6 লক্ষ টন পেঁয়াজ বেশি উৎপাদন হয়। আলু 10 লক্ষ টন বেশি উৎপাদন হয়। কেন দাম বাড়ে? আলু কেন বাংলাদেশের লোক, এটা তো প্রধান খাদ্যও না, কেন 60 কেজিটা? এই জন্যই বলছি যে সরকার পরিচালনাটা এক হলো ন্যাশনাল ক্রাইসিসগুলো, যেমন রোহিঙ্গা ইস্যু, একটা ন্যাশনাল ক্রাইসিস।
এই ক্রাইসিসকে মেটাতে হলে সবগুলো দলের এক ধন্যবাদ, কথা। ধন্যবাদ। ভারত থেকে এটা হয় না, হয়তো ভারতে চরম হিন্দুত্ববাদী একটা সরকার, মোদী সরকার ক্ষমতায় আছে। এটা দিদি যেটা বলতেছেন, যখন আপনি যুদ্ধ করছেন, শেষ আমি করতে যুদ্ধ হবে, করছি, please। যাদেরকে দেখছি দেশ স্বাধীনতার পক্ষে, সেই সরকার আর এই সরকার কিন্তু এক না। এই সরকার এক না, একভাবে দেখলে হবে না। হ্যাঁ, শেষ করতে সুতরাং হবে, প্লিজ। আমি একটু আমি বলি আসছি, আমি যে আসছি, এখানে আপনি শেষ করে দেন। আমার মনে হয় না, এই উনি- জন্য উনি- আমি আসছি, বলছি যে আপনি আমার বাক্য কথা শেষ হচ্ছে, করেন। প্রথম কথা হচ্ছে যে সরকার ইনিশিয়েটিভ নেয়, ওকে। বিভাজন আছে, আমাদের হার্ট বার্নিং অনেক ক্ষতও আছে, ক্ষতগুলোর মীমাংসা হওয়া ধন্যবাদ, উচিত। ধন্যবাদ। মীমাংসা হয়ে মির্জা জাতিকে রহমান দত্ত। ঐক্যবদ্ধ করলেই এই হ্যাঁ। সমস্যার সমাধান আমি করতে একটা পারবে। জায়গায় বলি, আমরা যখন আলাপ করি এখানে আমাদের নিজেদের ইস্যুগুলো নিয়ে বলা, আমরা আলাপ করলে আমরা একটা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারি। হ্যাঁ, আমি তো এখানে মানে হেট্রেড ছড়াতে আসিনি। হ্যাঁ, আমি এখানে না, এই জায়গাটা ঠিক না। বিকজ আমার জায়গায় আমি এসছি, আমার দেশের, আপনি আমাদের দেশের কথা বলবো, আমরা কিভাবে এগোবো। এখানে ভারতের কি বা চায়নার কি বা কার কি, কোন মানে রাজনীতি দল থাকে, তাদেরকে আমরা এখানে হেট্রেড জায়গা আনবো কেন? বিকজ আফটার অল আমাদের সাথে প্রত্যেক নেইবারের আমাদের ভালো সুসম্পর্ক থাকতে হবে। ডাজন্ট ম্যাটার, প্রত্যেকের দেশের তাদের নিজেদের এক এক রকম জায়গা আছে এবং তাদের একটা মতবাদ আছে। তো আই থিঙ্ক এই ধরনের জিনিস স্প্রেড করা উচিত না, যার কারণে আমাদের দেশে বিভাজনগুলো বাড়ে। দিস ইজ অ্যাবসোলুটলি আনএক্সপেক্টেড ফ্রম এনিওয়ান। আর আপনি একজন মুক্তিযোদ্ধা, ইউ ক্যানট সে দ্যাট। এবং আমি এটা মানতে পারি না, এবং আমি মানবো না যে আমি এখানে বসে বসে চর্বিত চর্বণ করব, যে আমি ভারতকে জাতা গালাগালি করব, ওকে গালাগালি করব। আরে আমরা নিজেরটা তো আমি তো দেখিনি। আবার আমি গালাগালি করিনি, আমি অধিকারের কথা না বলছি। আমি লেট মি ফিনিশ প্লিজ। এখানে যেখানে আমার কথাটা হয়েছে, আমরা উই আর থিঙ্কিং ইন এ কনসেনসাস। লেটস বি ভেরি লজিক্যাল, very rational. This is my country, let's forget about all of these stupid things. আমি কাকে কি গালাগালি করে কি, what do I gain? আমি কি তারা করেছে সেটাই অ্যাপ্রিসিয়েট করি, আমরা অ্যাপ্রিসিয়েট করে কাজ করি। আমরা এই জায়গাটাকে আমি বারবার বোঝাতে চেষ্টা করছি যে বাংলাদেশ যে জায়গা আজকে আসতে পেরেছে, হ্যাটস অফ টু শেখ হাসিনা, হ্যাটস অফ। এবং সেখানে ডেফিনেটলি এই দেশের মানুষরা আছে, এবং এখানে কৃষকরা আছে, এখানে নারীরা আছে। এবং আজকে নারীর ক্ষমতায়নের আজকে যেটা আমরা দেখি বাংলাদেশের, যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে দেখে যে মেয়েরা আজকে যে তারা শক্তিশালী হয়েছে, যারা আজকে মেয়েরা আজকে ক্ষমতায়নের একটা জায়গায়, গণতন্ত্রের একটি প্রতিষ্ঠিত জায়গায় আসতে পেরেছে। এটা কি আসতে পারতাম? আমি না আসতে পারতাম, মোটেও না। এবং আপনার বাড়ির মেয়েরাও কি আসতে পারতো? মোটেও না। এবং সে কথাটাই আমি বলে শেষ করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আমরা এই ধরনের হেট্রেড স্পিচ বা এই ধরনের জায়গাগুলো বিভাজন করে কোনো লাভ নাই। উই আর নট গোয়িং টু গেইন এনিথিং এট অল। আমরা যদি জানতে চাই, উই আর অল, হ্যাঁ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। লেটস বি ইউনাইটেড অ্যান্ড লেটস থিঙ্ক অ্যাবাউট আওয়ার নেশন উইথ পেট্রিয়টিজম। যে মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ, আমার একজন বিশাল বঙ্গবন্ধু আমার জাতির পিতা ছিল, যার পথ ধরে আপনি এসছেন, আমি এসছেন, আপনারা সবাই এসছেন, বাংলাদেশে এগোচ্ছে। সো আমরা সেভাবে কোথায় কে কী কন্ট্রিবিউট করতে পারি। আর কোথাও যদি আমাদের ডেফিনেটলি আমার নিজের বাচ্চাকে যখন ঠিকমতো পড়ে না, তাকে আমরা পড়ানোর জন্য তাকে আলাদাভাবে চেষ্টা করি। সো লেটস ডু দ্যাট, থিঙ্ক ইন এ ভেরি অ্যাফার্মেটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়ে, নট ইন এ ডিস্ট্রাকটিভ ওয়ে। এটাই থাকবে যে আমি বাঙালি, আমি বাংলাদেশের একজন গর্বিত নারী, এবং আমি বাংলাদেশের একজন একেবারে মানে রক্তে মাটিতে মাখা একটা মানুষ, যে আজকে বাংলাদেশের জন্য গর্বিত। আমি বলতে পারি যে আমরা বহু কষ্টে চড়াই উতরাই পার হয়ে এখানে এসেছি, আমরা এগোবো সকলকে নিয়ে। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মির্জা রহমান দত্ত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, দুজন অতিথি একতার কথা বলেছেন, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, এবং যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে ডায়ালগের কথা বলেছেন, এবং ডেমোক্রেসির কথা বললে ডায়ালগ অপরিহার্য। এই সমঝোতা, এই সহিষ্ণুতা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এবং দলগুলোর মধ্যে থাকতে হবে। নিঃসন্দেহে একথা আলোচনার মধ্যে এসেছে যে ডায়ালগের উদ্যোগ আসলে যারা দায়িত্বে থাকেন তাদেরকেই প্রধানত নিতে হয়, কিন্তু কনস্ট্রাকটিভ পলিটিক্স কিংবা ইনক্লুসিভিটি এই জায়গায় আসলে সকলেরই একটা মনস্তত্ত্বে
এই প্রবণতাটা থাকতে হবে। আমরা যেন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, সেই দিকে আসলে আমাদের অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।